ড্রামার শুরুতেই আমাদের ফুগুইকে দেখানো হয় এখানে যাতে তন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু ফুগুই এখানে তনকে হিল করতে গিয়ে বারবার তার শক্তি থেমে যাচ্ছিল। ফুগুই কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে এটা আসলে কি হচ্ছে। ফুগুই এখানে এটা বারবার করার জন্য ফুগুই এখানে আহত হয়ে পড়ে এবং তখনই ফুগুই মনে মনে বলে, এটা কি আজকের শক্তি? কোয়ান জিনটিং এর কাছ থেকে আমি যে শক্তি শোষণ করেছি তা এত অনিয়ন্ত্রিত কেন? আসলে এটা কি? আর সে কিভাবে কিংটন এবং আমার সাথে সম্পর্কের কথা জেনে ফেলল? এবং ফুগুই তো এখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে, কারণ তার শরীরের অবস্থা একদমই খারাপ ছিল। পরের দিন সকালবেলা দৃশ্য দেখানো হয়। এখানে একটি গ্রামকে দেখানো হয়। এই গ্রামটি হচ্ছে হরিণ উপত্যকা এবং তখনই আমাদের ভিতরে তনকে দেখানো হয়। তন এখানে আহত অবস্থায় শুয়েছিল এবং তার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে এবং সে আস্তে আস্তে উঠতে থাকে। করায় তন তো এখানে প্রচণ্ড পরিমাণে আহত হয়ে পড়ছিল এবং তন বলে, এটা কিভাবে সম্ভব? কেন আমার আধ্যাত্মিক শক্তি ভেতরে প্রবেশ করছে না? ইয়াং মাস্টার ফুগুই। এবং এটা বলতে বলতে তন ওখানে কান্না করে ফেলেছিল এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সেই ফক্স ডেমনকে দেখানো হয়। এখানে ক্লোন ডেমনটি বলছিলেন, ম্যাডাম, গতকাল সেই সৈন্যটি একটি মাকড়সাকে বাঁচাতে গিয়ে ইকিজোটের ঘোড়া হয়ে পড়েছিল। 10,000 তরোয়ালের শাস্তি ভোগ করার পর সে জোট ত্যাগ করেছে। সে এখন কোথায় গেছে তা কেউ জানে না। এবং তখনই ফক্স ডেমনটি জোরে জোরে হাসতে হাসতে বলে, এটা তো বেশ আকর্ষণীয়। এমন শাস্তির পর সেই সৈন্যর মনে ইকিজোটের প্রতি গভীর ঘৃণা থাকাটাই স্বাভাবিক। তাকে আমাদের দলে টানার এটাই মোক্ষম সুযোগ। শোনা গেছে সেই সৈন্য। এবং তখনই ক্লোন ডেমনটি বলে ওঠেন, কোয়ান জিংটিং এর ড্রাগন শক্তির আঘাতে সে গুরুতর আহত হয়ে পড়েছিল, কিন্তু অলৌকিকভাবে তার মধ্যে দমফং রক্ত জেগে উঠেছে এবং সে বিশুদ্ধ ইয়াং আগুনের শক্তি আয়ত্ত করেছে। এর মধ্যেই সে বিপদ থেকে রক্ষা পেয়েছে। এখন সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ম্যাডাম, যদি তাকে আমাদের দলে আনা যায় তবে সে হবে আমাদের বিশাল এক সম্পদ। এবং তখনই ফক্স ডেমনটি বলে ওঠেন, বিশুদ্ধ ইয়াং আগুনের শক্তি, এটা তো দারুণ খবর। গুকুই কোথায়? এবং তখনই ক্লোন ডেমনটি বলেন, ম্যাডাম, সে প্রস্তুত। এবং তখনই ফক্স ডেমনটি বলেন, যাও, তাকে সেই সৈন্যকে খুঁজে আনতে পাঠাও। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের জোট সভার দৃশ্য দেখানো হয়। এখানে কোয়ান বলছিলেন, ভদ্র মহোদয়গণ, গতকাল আপনারা সৈন্যটির কথা শুনেছেন, তাই না? এই পৃথিবী শুধু ডেমনদের নয়, আবার শুধু মানুষদেরও নয়, এটা সকল জীবের। ভবিষ্যতে সেই সৈন্য বন্ধু না শত্রু তা আপনারা নিজেরাই বিচার করবেন। এবং তখনই মিস্টার ফেই বলে ওঠেন, কোয়ান জিংটিং, ইকিজোটের জন্য সেই সৈন্যকে হারানো মানে নিজের এক হাত কেটে ফেলা। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। এবং তখনই কোয়ান বলেন, আমাকে হুমকি দেবেন না। আমি কোয়ান জিংটিং পরিষ্কার বিবেকে কাজ করি। আমি যা করেছি সব ইকিজোটের মঙ্গলের জন্য। আমার মনে কোনো স্বার্থ ছিল না। এবং তখনই মিস্টার ফে বলেন, তোমার মনে কোনো স্বার্থ ছিল কি না তা তুমি নিজেই সবচেয়ে ভালো জানো। যাই হোক, ইয়াং মাস্টারের প্রতি তোমার এই অন্যায়ের কথা আমি মনে রাখব। এবং এটা বলার সাথে সাথে দুজনে দুই দিক থেকে তরোয়াল ধরে সামনে এগিয়ে যাচ্ছিল। এবং তখনই সম্রাট সেই মাঝখানে এসে বলেন,
যথেষ্ট হয়েছে, এইভাবে ঝগড়া করার কোনো মানেই হয় না। এবং তখনই কোয়ান বলেন, ইয়াং কোয়ান হন এই নিয়ে দ্বিতীয়বার তুমি সেই সৈন্যের পক্ষ নিলে। গতবার ব্লু স্কাই টুর্নামেন্টের পবিত্র পাথরের ভবিষ্যদ্বাণী বলেছিল যে সে তরোয়াল ত্যাগ করবে, পাহাড় থেকে নেমে যাবে এবং হাজার তরোয়ালের আঘাত সইবে। পরের বার আর কি হবে? সেই সৈন্যের মধ্যে ডেমনের লক্ষণ দেখা দিচ্ছে। তুমি কি সত্যি হাত গুটিয়ে বসে থাকবে? তবে কি তুমি তোমার সৈন্যের প্রতিশোধ নিতে আমাকে মেরে ফেলতে চাও? এবং এটা শোনা মাত্রই সম্রাট সহিত প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং তিনি সেনাবাহিনীকে জোরে ডাকেন। তখনই প্রাচীন সোরেন বলে ওঠেন, মহারাজ, আমি আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলবো। জিংটিং যা করেছে তা অকারণে করেনি। সে যা করেছে ইকিজোটের এবং ইয়াংকোয়ান পরিবারের মঙ্গলের জন্য করেছে। আপনি যদি তাকে শাস্তি দেন তবে অন্যদের কিভাবে বোঝাবেন? তখনই সম্রাট সই বলেন, কোয়ান জিংটিংকে তরোয়ালের সমাধিতে ফেরত পাঠিয়ে দাও, সে যেন আর সেখান থেকে বের হতে না পারে। এবং এখানে কোয়ান তো প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং তিনি বলেন, দরকার নেই, আমি পথ চিনি। আপনারা সবাই আমার কথাগুলো ভেবে দেখবেন। এবং এই কথাটা বলে জোটের সভাতে থাকা সকলের মন ভরকে দিয়ে যায়। এবং তখনই মিস্টার ফে পিছন থেকে বলে ওঠেন, মুখে ধর্মের কথা কিন্তু মনে বিষ। তখনই তাকে পশ্চিম দিকে যেতে দেওয়া উচিত হয়নি, তাকে মেরে ফেলাই উচিত ছিল। এবং এখানে সম্রাট সইকে দেখানো হয় সে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। এবং তখনই মিস্টার ফে পিছন থেকে এসে বলেন, মহারাজ, নিজের শরীরের যত্ন নিন, আপনাকে শক্ত থাকতে হবে। এবং তখনই সম্রাট সইয়ে বলেন, আঙ্কেল ফেই, কোয়ান জিংটিং তো সবসময় তরোয়ালের সমাধিতেই থাকতো। সে কিভাবে জানলো সেই ছোট্ট ডেমন কোথায় লুকিয়েছিল? সে কিভাবে জানলো যে মেয়েটি ফুগুয়ের জন্য ফাঁদে পা দেবে? এবং তখনই মিস্টার ফে বলে ওঠেন, নিশ্চয়ই কেউ আড়াল থেকে তাকে সাহায্য করেছে। আমি এখনই তদন্ত শুরু করছি। এবং তখনই মিস্টার ফে চলে যাচ্ছিলেন এবং সম্রাট সে আবারও ডেকে বলেন, আঙ্কেল ফেই। এবং তখনই মিস্টার ফে বলেন, আমি ইয়াং মাস্টার ফুগুয়ের অবস্থান এবং নিরাপত্তার দিকেও নজর রাখব। কারণ এখানে সম্রাট সই ওপর থেকে শক্ত হলেও তবুও মনের দিক থেকে আসলে তিনি নরম ছিলেন। তিনি তার ছেলেকে এখানে প্রচণ্ড পরিমাণে মিস করছিলেন। এবং তখনই সম্রাট সেই মনে মনে বলেন, এই বছরটি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর এগিয়ে আসছে। ফুগুই, নিজের খেয়াল রেখো। এবং এখানেই সিন কাট হয়। আসলে ফুগুই বছরের সেই শেষ দিনে শীতকালে ইয়াংকোয়ান এলাকা ত্যাগ করে পালিয়ে এসেছিল। মানুষ এবং ডেমন উভয় জগৎই তার সন্ধানে নেমে পড়েছিল। এবং এদিকে আমরা দেখতে পাই ফুগুই এখনো পর্যন্ত অজ্ঞান হয়ে আছে। আসলে টং যখন ফুগুইকে হিল করছিল তখন টঙের ওই শক্তিতে ফুগুইয়ের উপর কোনোই কাজ হয়নি, যার জন্য এখনো পর্যন্ত সেই 10,000 তরোয়ালের আঘাত নিয়ে এখনো ফুগুই শুয়ে আছে। তার এখনো পর্যন্ত ভাবে যত্ন নিত, তার সেবা করত, যাতে তাড়াতাড়ি ফুগুই সুস্থ হয়ে ওঠে। এবং আমরা দেখতে পাই টং একটি কুঠুরিতে করে খুব সুন্দর সুন্দর তার রেশম সিল্ক দিয়ে তৈরি করা ব্রোকেড বাজারে বিক্রি করতে নিয়ে এসেছিল। এবং সে বাজারে ঘুরে ঘুরে এই ব্রোকেডগুলো বিক্রি করত, যাতে তার কিছু পয়সা মিলে আর কি। এবং এইগুলোকে বিক্রি করার পর যে পয়সাগুলো টং উপার্জন করত সেইগুলো দিয়েই টং ফুগুইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেত, যাতে তাড়াতাড়ি ফুগুই সুস্থ হয়ে উঠতে পারে।
এবং এই হরিণ উপত্যকার বাজারঘাট এবং মানুষজন খুবই সুন্দর ছিল। তারা একে অপরের সঙ্গে খুবই ভালো ব্যবহার করত। এখানে মানুষ এবং ডেমনরা একই সঙ্গে বসবাস করত। তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, তাদের মধ্যে কোনো হিংসা ছিল না। তারা খুব সুন্দরভাবে একসঙ্গে বাস করত। এদিকে আবার তং বাড়িতে ফিরে আসার পর সে ফুগুয়ের হাত ধরে বিছানার পাশে ঘুমিয়ে পড়েছিল এবং সে আস্তে আস্তে উঠে ফুগুয়ের হাত ধরে বলে, নতুন বছর ঘনিয়ে আসছে, আমাদের দ্রুত পাহাড় থেকে নামতে হবে এবং আরো কিছু ভেষজ কিনতে হবে। ইয়াং মাস্টার ফুগুই, আপনি এখানে আমার জন্য অপেক্ষা করুন, আমি এখনই ফিরে আসব। এবং এটা বলে তং ফুগুইকে ঘরের ভিতরে শুইয়ে রেখে আবারও সেই ব্রোকেটগুলো বাজারে বিক্রি করতে আসে। এবং তং এখানে মানুষগুলোকে জিজ্ঞাসা করছিল, এখানে আপনাদের ব্যবসা কেমন চলছে? এবং তারা জানায় খুব ভালো। এবং অন্যান্যরা সবাই তংকে জিজ্ঞাসা করছিলেন, আপনি কি আবারও আপনার প্রতিকারগুলো বিনিময় করতে এসেছেন? এবং তং জানায় যে হ্যাঁ। এবং তং আস্তে আস্তে বাজারে ঘুরতে ঘুরতে তখনই তং একটি মাকড়সার জাল দেখতে পায় এবং তং সেই মাকড়সার জালটির কাছে গিয়ে বসে বসে বলতে থাকে, আমি যে মাকড়সার রেশমের বাধাটি তৈরি করেছিলাম তা ধ্বংস হয়নি। এই অবস্থায় এই গ্রামটি আপাতত নিরাপদ আছে। এবং তন এখানে ফুগুইয়ের জন্য কিছু ওষুধ কিনে আবারও বাজার থেকে ঘরে ফিরে আসে। এদিকে আমাদের ফুগুইকে দেখানো হয়, ফুগুই এখনো অচেতন অবস্থায় বিছানায় শুয়েছিল এবং ফুগুই শুয়ে শুয়ে স্বপ্নতে তনকে দেখতে পায়। তন এখানে বলছিল, ইয়াং মাস্টার ফুগুই, আপনি আমাকে যেভাবে আলোকিত করেছেন আমিও অন্যদের সেইভাবে আলোকিত করব। আবারও ফুগুই দেখতে পাই তার বাবা তাকে জোটের সামনে বলছিল, একটি সামান্য ডেমনের জন্য আপনি ইয়াং কোয়ান তরোয়ালটি কোষমুক্ত করতেও অস্বীকার করছেন না। বোকা ইয়াং মাস্টার ফুগুই, আপনি ইয়াং কোয়ান পরিবারের বংশধর হওয়ার যোগ্য নন। এবং আবারও তংয়ের কথা মনে পড়ে, আমি আপনার সাথে সবুজ পাহাড়, স্বচ্ছ জল, মরুভূমি এবং তুষার উপভোগ করতে চাই। এবং আবারও ফুগুইয়ের সেই সৈন্যদের মধ্যে কুয়ানের কথা মনে পড়ে। এখানে কুয়ান বলছিল, ফুগুই, তুমি যদি পুতুল হতে চাও তবে ইকি এলিয়েন্সের কাছে তোমার যা পাওনা আছে তা ফিরিয়ে দাও, তাকে মেরে ফেলো। এবং সৈন্যগুলো ওখানে ক্ষেপে যা যা বলছিল, ফুগুই তো এইগুলো মনে করে বাস্তবে কিংতংয়ের নাম নিয়ে চিৎকার করে ওঠে এবং সে আস্তে আস্তে উঠে বসে। সে তো প্রচণ্ড পরিমাণে হাঁসফাঁস করছিল। এবং তখনই ফুগুই ওঠার সাথে সাথেই তার শক্তিগুলোকে চেক করে দেখছিল যে তার শক্তিগুলো ঠিকঠাক আছে কিনা। এবং ফুগুই দেখতে পায় তার তংয়ের নাম ধরে ডাকে এবং এটা দেখে তো তং প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং সে দৌড়াতে দৌড়াতে এসে সে ফুগুইকে জড়িয়ে ধরে এবং সে তো প্রায় আনন্দে কান্নায় করে দিয়েছিল। সে এত খুশি হয়েছিল ফুগুইকে এইভাবে দেখে, সেটা বলার কথা নয়। এবং তখনই তং বলে, উঠেছেন, আমাকে ক্ষমা করে দিন ইয়াং মাস্টার ফুগুই। সে ফুগুইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে এই কথাগুলো বলছিল এবং ফুগুইকে তং জড়িয়ে ধরায় ফুগুইয়ের একটু অস্বস্তি হচ্ছিল, কারণ ফুগুই যে অনেক অসুস্থ ছিল। এবং তখনই তং এটা বুঝতে পেরে ফুগুইকে ছেড়ে দেয় এবং বলে, আপনাকে জেগে উঠতে দেখে আমি খুব খুশি হয়েছি। আমি না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি খুব দুঃখিত। এবং তখনই ফুগুই বলে, এটা কিছু ব্যাপার নয়। এবং তখনই তং খুশিতে কান্না করতে করতে বলে, ইয়াং মাস্টার ফুগুই, আপনি অনেকক্ষণ ধরে শুয়েছিলেন, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে।
আমার জন্য এখানে অপেক্ষা করুন। আমি আপনার জন্য কিছু খাবার তৈরি করতে যাচ্ছি। সে লাফাতে লাফাতে ফুগুইয়ের জন্য খাবার বানাতে চায় এবং এই দৃশ্য দেখে ফুগুই তো প্রচণ্ড পরিমাণে খুশি হচ্ছিল। এবং কিছুক্ষণ পরে আবার তং ফুগুইয়ের জন্য খুব সুন্দর সুন্দর খাবার রেডি করে নিয়ে এসেছিল। এবং তখনই তং ফুগুইকে বলে, ইয়াং মাস্টার ফুগুই, আপনার শরীরের আঘাতগুলোর কথা ভেবে বলছি, এখন আপনার কেমন লাগছে? এবং তখনই ফুগুই বলে, আমি ঠিক আছি, আমি এখন অনেক ভালো বোধ করছি। এবং তখনই তং বলে, তাহলে তো খুব ভালো। এবং একটুখানি পরে তং ফুগুইয়ের দিকে একভাবে এক নজরে তার চুলের দিকে তাকিয়েছিল। এবং ফুগুই এটা বুঝতে পেরে বলে, কি হয়েছে, তোমার মনে আসলে কি চলছে? এবং তখনই তং বলে, ইয়াং মাস্টার ফুগুই, তখন ঝাপসা অবস্থায় আমার মনে হয়েছিল যেন আপনার চুলগুলো সাদা হয়ে গেছে। এবং তখনই ফুগুই বলে, এটা সম্ভবত ডেমনীয় শক্তির কারণে হয়েছে, যা আমার শরীরের আধ্যাত্মিক রক্তে বিদ্ধ করেছিল। ওটা দেখতে খুব ভয়ঙ্কর ছিল, তাই না? এবং তখনই তং বলে, একদমই না, আমাদের ইয়াং মাস্টার ফুগুই যে কোনো রূপেই সুন্দর। এবং ফুগুই তংয়ের এই কথা শুনে মুচকি মুচকি হাসছিল। এবং তখনই তং বলে, অপেক্ষা করুন। এবং তখনই তং দৌড়াতে দৌড়াতে এবং এসে বলে, ইয়াং মাস্টার ফুগুই, আপনি খুব গুরুতরভাবে আহত, আপনার পোশাকগুলো নষ্ট হয়ে গেছে। আমি আপনার জন্য একটি নতুন সেট তৈরি করেছি, দেখুন আপনার কি এটা পছন্দ হয়েছে? এবং ফুগুই সেই পোশাকটির দিকে খুব সুন্দরভাবে তাকিয়েছিল। এবং তখনই ফুগুই বলে, তং, আমার এটি খুব পছন্দ হয়েছে। এবং তখনই হরিণ উপত্যকার সাইডগুলোতে বোমা ফুটতে থাকে। এবং সেই শব্দ পেয়ে তং বলতে থাকে, ইয়াং মাস্টার ফুগুই, আজ রাতে নতুন বছরের প্রকল্প, আমাদের ডাম্পলিং বানানো উচিত। আমরা কি একসাথে সেগুলো তৈরি করতে পারি? এবং ফুগুই তো তংয়ের দিকে মায়াবীভাবে তাকিয়ে বলে, ঠিক আছে। এবং তং তো এখানে ফুগুইয়ের এই কথাটি শুনে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। আবারও তংকে থাকতে দেখা যায়। তং এখানে বলছিল, ওটা মাকড়সার রেশমের বাধাটি সক্রিয় হয়ে উঠেছে। এই গুহার আসার আলোগুলো মিলের ফিল্স অর্থাৎ হাজার পুত্র আমাদের এত দ্রুত খুঁজে পেল। এখন আমাদের সতর্ক থাকতে হবে। ইয়াং মাস্টার ফুগুই সবেমাত্র একটি গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠেছেন। তাকে দুশ্চিন্তায় না ফেলার জন্য আমার তাকে কিছু বলা উচিত হবে না। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের কোয়ানকে দেখানো হয়। সে তো দেবদাসের মতো সেই ডেমনিক তরোয়ালটি নিয়ে চিন্তা করতে করতে শুয়েছিল। এবং তখনই সেখানে সেই ক্লোন ডেমনটি জোরে জোরে হাসতে হাসতে বলে, এত ক্ষতি করার পরেও আপনি এত শান্ত ভাব দেখাচ্ছেন যেন আপনার বিবেক পরিষ্কার। এটি সত্যিই একটি প্রতিভা। আপনার নিচ্ছি, যা আমার হওয়া উচিত ছিল। আমি কেন লজ্জিত হব? সেই সৈন্যটি ইতিমধ্যে একে এলিয়েন্স ছেড়ে চলে গেছে। এবং তখনই ক্লোন ডেমনটি বলে ওঠে, সৈন্যটি ইতিমধ্যে একে এলিয়েন্স ছেড়ে চলে গেছে। তুমি কি সত্যিই পুরনো তরোয়ালের সমাধিতে পড়ে থাকতে চাও? ইয়াং কোয়ান হংয়ে তোমার সাথে যা করেছে তা কি তুমি ভুলে গেছো? আমাদের ম্যাডামের কাছে একটি চমৎকার বুদ্ধি আছে। তিনি তোমাকে ইয়াং কোয়ান হং একে হত্যা করতে সাহায্য করতে পারেন। এবং তখনই কোয়ান বলেন, দয়া করে আমাকে শিখিয়ে দিন। এবং তখনই ক্লোন ডেমনটি বলে ওঠেন, আমাদের ম্যাডাম তোমার মতো পুরুষদের পছন্দ করেন। তুমি জানো
কিভাবে বুদ্ধিমত্তার সাথে মানিয়ে নিতে হয়। তিনি আমাকে তোমাকে একটি গল্প বলতে বলেছিলেন। সম্ভবত তুমি এটি আগে থেকেই জানো। এবং তখনই ক্লোন ডেমনটি কুয়ানকে একটি ফ্ল্যাশব্যাকের ঘটনা শোনাচ্ছিলেন এবং তিনি বলছিলেন, মাউন্ট তুতে সব শিয়াল ডেমনদের থেকে আলাদা ছিলেন। যখন তিনি জন্মেছিলেন তার পুরো শরীর ছিল কুচকুচে কালো, অন্ধকার এবং মৃত্যুর প্রতি তার এক সহজাত আকর্ষণ ছিল। মাউন্ট তুর প্রাচীনরা এই লক্ষণ দেখে ভয় পেয়েছিলেন। তারা গণকদের সাথে পরামর্শ করে জানতে পারেন যে তিনি বিশ্বের সমস্ত ঘৃণা ও ক্ষোভ থেকে জন্মেছে। তিনি অশুভ শক্তি হিসেবে জন্মেছিলেন। ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি ভবিষ্যতে পৃথিবী ধ্বংস করবেন। তাই তারা তাকে মাউন্ট তুর পাহাড়ের চূড়ায় বন্দি করে রেখেছিলেন এবং তাকে ওই প্রেমের বন্ধন গাছে একটি বীজ দিয়েছিল। তারা কথা দিয়েছিল যে যদি সে এই বীজ থেকে গাছটি জন্মাতে পারে তবে সে মুক্তি পাবে। অবশেষে নিজের চরম ঘৃণা থেকে আমাদের ম্যাডাম একটি বিশাল কালো রঙের প্রেমের বন্ধন গাছ জন্মায় এবং আবিষ্কার করেন যে তার শক্তি ওই গাছের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। তারপর থেকে তিনি নিজের পুষ্টির জন্য জগতের সমস্ত ঘৃণা ও ক্ষোভ শুষে নিতে থাকেন। সেই দিন পর্যন্ত ইয়াংকুয়ান হং এ মার্কস গ্রুপ নিয়ে এসে সেই চক্রটিকে ভেঙে দেয়। আমাদের ম্যাডাম তার অন্ধকার শক্তি ব্যবহার করে দলের প্রায় সব সদস্য জীবন বাজি রেখে হং একে সাহায্য করবে। ওয়াইচু নিজের প্রাণ বিসর্জন দিয়ে হং একে স্বর্গীয় পার্থিব তরোয়াল কোষমুক্ত করতে সাহায্য করেছিল। সেই তরোয়ালটি আমাদের ম্যাডামের কালো। এর ফলে তার মাংসশল দেহ ধ্বংস হয়ে যায় এবং ঘৃণা ভরা এক দীর্ঘশ্বাস ছাড়া তার আর কিছুই অবশিষ্ট ছিল না। অন্যদিকে ইয়াংকুয়ান হং এ অপরাধ বোধে দগ্ধ হয়ে তার তরোয়াল হৃদয় হারিয়ে ফেলেন এবং এই পৃথিবীতে অত্যন্ত শোচনীয়ভাবে বেঁচে থাকেন। আমাদের ম্যাডাম দীর্ঘ এক ঘুমে আচ্ছন্ন ছিলেন যেখানে তিনি গাছের মাধ্যমে জগতের সমস্ত ঘৃণা পুনরায় শুষে নিচ্ছিলেন এবং অবশেষে তিনি জেগে উঠেছেন। তার এই পুনরুদ্ধারের কারণে আমরা নতুন জীবন ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি এবং আবারও সিন বর্তমানে আসে আর বলে, আজ তোমার কাছেও সুযোগ এসেছে প্রতিশোধ নেওয়ার। এবং তখনই কুয়ান বলেন, তুমি যা বলেছ তা আমি আগেই শুনেছি, কিন্তু তরোয়ালের হৃদয় ছাড়াও ইয়াংকুয়ান হং এ অত্যন্ত শক্তিশালী। ইকিয়ালিয়েন্সে তার অবস্থান এখনো সুদৃঢ়। তোমার এই কথার মূল্য কি? এবং তখনই ক্লোন ডেমনটি বলেন, অতীতে আমাদের ম্যাডাম তার শক্তি দিয়ে হং একে গুরুতর আহত করতে পারতেন। আজ তিনি নিশ্চিতভাবেই আরো বেশি কিছু করতে সক্ষম। হং এ আর মৃত মার্কস গ্রুপ ছাড়াও ম্যাডামের অস্তিত্ব নিয়ে ভালোভাবে ভেবে দেখো। হং এ তার হৃদয়ে একটি গভীর ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তোমাকে শুধু সেই ক্ষতে একটু খুঁচিয়ে দিতে হবে। এখন তুমি জানো তোমাকে কি করতে হবে, তাই না? এবং ক্লোন ডেমন এবং কুয়ান্থ এখানে শয়তানের মতো হাসতে থাকে এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুই আর তংকে দেখানো হয় তারা ডিনারের জন্য খাবার রেডি করছিল, অর্থাৎ এখানে তং ডাম্পলিং বানাচ্ছিল। তখনই ফুগুই এই খাবারগুলোর সম্পর্কে তংকে জিজ্ঞাসা করে, বলে এগুলো ডাম্পলিং তাই না? এবং তখনই তং বলে হ্যাঁ, এবং ফুগুই বলে তাহলে তাং ইউয়ানের সাথে এর পার্থক্য কি? এবং তখনই তং ফুগুইকে এই খাবারগুলোর সম্পর্কে বলছিল। তং বলছিল সাধারণত ডাম্পলিংগুলো আকারে কিছুটা বড় এবং বেশি গোল হয়,
যেখানটা আপনি এখানে দেখছেন। যেগুলো একদম গোল সেগুলো মিষ্টি হয়, আর যেগুলো এক প্রান্ত একটু সোজালো থাকে সেগুলো নোনতা স্বাদের হয়। কিন্তু দুশ্চিন্তা করো না, আমি এতে কোনো মাংস দেইনি। এবং তখনই ফুগুই একটু মুচকি হেসে বলে, মাংস থাকলেও সমস্যা ছিল না, ভবিষ্যতে হয়তো মাংস বর্জন করার আর প্রয়োজন হবে না। এবং তখনই তং বলে, আপনি কি এটি চেষ্টা করতে চান? লোকে বলে ডাম্পলিং বানানো সৌভাগ্য নিয়ে আসে। এবং তখনই তং ফুগুইকে ওইগুলো বানাতে দেয়, অর্থাৎ মোমোগুলো আর কি। এবং ফুগুই তো বলে ঠিক আছে, অবশ্যই। এবং তং বলে, আমি আপনাকে শেখাবো কিভাবে এটি চ্যাপ্টা করতে হয়। এবং এটা বলে তং আর ফুগুই দুজনে একসাথে মিলে এই মোমোগুলোকে প্রচণ্ড পরিমাণে কাছাকাছি চলে আসে। তং এখানে ফুগুইয়ের মুখটা ঠিক করে পরিষ্কার করে দিচ্ছিল, এবং এটা করাতে পারের মতো এদের দুজনের মধ্যে এত সুন্দর একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয় আর কি। এবং খুব সুন্দরভাবে তারা দুজনে এখানে একটি টাইম স্পেন্ড করছিল। এবং এত কিছু গল্পের মাঝখানে তাদের খাবারটাও রেডি হয়ে যায়, এবং তারা সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে খেতে আসে। এবং তং বলে, গরম থাকতে থাকতে এটা খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা খেতে আর ভালো লাগবে না। ডাম্পলিং পুনর্মিলনের প্রতীক। এবং তখনই ফুগুই বলে, তুমি আর আমি একসাথে, এটাও এক ধরনের পুনর্মিলন। এবং তং তখনই বলে, খেয়ে দেখো কেমন লাগছে। এবং ফুগুই তখন আস্তে আস্তে মুখে দেয় এবং খেতে খেতে বলে, এটা ভালো, কিন্তু তুমি খাচ্ছ না কেন? এবং তং ডাম্পলিংয়ের বাটিটা মুখের সামনে নিয়ে বলে, আমি খাচ্ছি তো। এবং তং বলে, আপনি কি পুরোটা খেয়েছেন? কোনো সমস্যা আছে? এবং ফুগুই বলে যে না, কোনো সমস্যা নেই। এবং তং বলে, আপনি কি অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন? এবং ফুগুই বলে যে না। এবং তং বলে, অদ্ভুত ব্যাপার? বলা হয় ডাম্পলিংয়ের ভেতরে মুদ্রা খুঁজে পেলে সারা বছর ভাগ্য ভালো থাকে। আমি যদি ওটা পেতাম তবে খুবই খুশি হতাম। মুদ্রাটি কেন আমার বাটিতে নেই? এবং তং এখানে একটি ডাম্পলিং মুখে দেওয়ার পর তার মুখের ভিতরে একটি মুদ্রার কয়েন আটকে আসে। এবং ফুগুই তখনই বলে, মনে হচ্ছে এই বছর কিন্তু তোমার ভাগ্য খুব ভালো হবে। এবং তখনই তং ফুগুইয়ের দিকে তাকিয়ে বলে, আপনি আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমাদের বাটিগুলো বদলে দিয়েছেন, তাই না? আমি এই ভাগ্য আপনার সাথে ভাগ করতে চাই। আপনার জীবনের প্রতিটি দিন যেন সুখের হোক। এবং তং আবারও ফুগুইকে বলে, খাওয়ার পর আমরা কি একটু গ্রামের দিকে ঘুরতে যেতে পারি? এবং ফুগুই বলে যে হ্যাঁ, ঠিক আছে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার রাতের বেলা আমাদের সেই অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। নতুন বছর উদযাপনে হরিণ উপত্যকার প্রত্যেকটি মানুষ এবং রিমন তারা তো খুশিতে আত্মহারা হয়েছিল। তারা এতটাই আনন্দিত হয়েছিল, তাদের অনুযায়ী তারা তো প্রচণ্ড পরিমাণে খুশি ছিল। এবং আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই তং এখানে নাচ করছিল। এবং তং এখানে এতটা সুন্দরভাবেই নাচ করছিল যে এখানে থাকা প্রত্যেকটি লোক তংয়ের নাচ দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। আর এই অনুষ্ঠানটিও অনেক সুন্দর ছিল। এবং ফুগুই তো এখানে তংয়ের নাচ দেখে সে তো মুগ্ধভাবে দর্শকের মাঝখান থেকে তংয়ের দিকেই তাকিয়েছিল। এবং মনে মনে সে প্রচণ্ড পরিমাণে খুশিও হচ্ছিল। এবং এই নাচের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে এখানে নতুন বছর উদযাপনের জন্য বোমা ফুটতে থাকে। আর এই দৃশ্যটা এতটাই সুন্দর হয় যে হরিণ
শতককার লোক এই দৃশ্যটা দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে যায় এবং এখানকার লোক প্রচণ্ড পরিমাণে খুশিও হয় এবং এখানেই সিন কাট হয় এবং পুরো অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি লেকের ধারে টম আর ফুগুই একসঙ্গে একটি মাছের লণ্ঠন তাকে খুঁজে পেয়েছি এবং এটা বলতে বলতে ক্লোনটিমনটি হাসছিল এবং এই দৃশ্যের সাথে সাথে শর্ট অ্যান্ড বিলভড আমার 12 নম্বর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন ছিল তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।